বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে। আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক বলতেছেন কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন, উনি কিন্তু বলেছেন এই কথাটা, উচ্চারণ করেছেন। কি বুঝে বলছেন আমি জানি না, উনি ইতিহাসও বুঝেন কিনা জানি না, সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি জানি না। একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনি একটা কথা মাথায় রেখেন, বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে, মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন? জামাতে ইসলাম হয়তো মনে করে যে আরো দিন গেলে তারা আরো বেশি শক্ত হয়ে এখানে বসতে পারবে, আরো বেশি বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলবে, আবার আওয়ামী লীগও মাঠে নাই, কাজে তাদের একটা অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আছে এবং তারা কিন্তু স্পষ্ট মনে করে যে সরকার গঠনের মতো তাদের অবস্থান। আপনার কি মনে হয় আসলে সেই জায়গাটা তৈরি হবে নির্বাচনের আগে? না, তারা যেটা মনে করে এটা তারা মনে করে। আমরা ছোটবেলায় দেখতাম, বুঝছেন, ওই পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো তখন বলতাম যে পরীক্ষার ওদের 7 দিন পিছিয়ে যেত, এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়েস্ট মার্কটা আমি পাইতাম। যদি 7 দিন পিছিয়েও যেত আমি যা পাবার তাই পাইতাম। ওই 7 দিনে কিছু হয় না রে ভাই, এই ভোট 7 দিনে হয় না, 3 মাসে হয় না। 3 মাস পিছাইলেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না। আমি অনেককে দেখেছি, আমি আমার খুব ক্লোজ লাইন বলি আপনাকে, সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে, সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমি বলছি কেন পারবে না? দেখুন আমাদের এখানে বিএনপি কিরকম চাঁদাবাজি করতেছে, পোলাপান যে ছাত্র দল যুব দল করতেছে, বিএনপি এর লোককে ভোট দিবে না। আমি তুমি কি করবা? আমি বিএনপিকে ভোট দেবো না। আমি ভেরি গুড, তাহলে কাকে দিবা? আর কথা বলতে পারে না, কারণ কাকে দেবে সে আর বলতে পারে না। তখন যখন তার কাছে বিকল্প হিসেবে জামাত আসে তখন সে আর বলতে পারে না। বাংলাদেশের জামাতের এটি ইমেজ, এই ইমেজটা শুনতে খারাপ শোনা যেতে পারে। অনেকে বলে জামাতের এত লোক হয়েছে, আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়া জামাতের সারা দেশে যত ভোট আছে সবগুলো এইগুলি, এই কটাই তাদের ভোট। তো এটি হলো রিয়েলিটি ভাই। মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ আছে। জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন, তারা বলেছেন সংস্কার, বিচার, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না, তারা আন্দোলনে যাবেন। এখন সংস্কার, বিচার সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা। দেখেন, ওনারা যদি না মানেন নির্বাচন, এটা কিন্তু সরকারের জন্য বিব্রতকর। বিব্রতকর এই কারণে যে জামাতও যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে। কারণ আওয়ামী লীগ নাই, একতরফা আওয়ামী লীগ নাই, জামাতও নাই, তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে? এনসিপির সঙ্গে? এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না। বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে। আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক বলতেছেন কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন, উনি কিন্তু বলেছেন এই কথাটা, উচ্চারণ করেছেন। কি বুঝে বলছেন আমি জানি না, উনি ইতিহাসও বুঝেন কিনা জানি না, সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি জানি না। একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনি একটা কথা মাথায় রেখেন, বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে, মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন? আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন? একটা নির্বাচন যে আপনি করবেন, সেই নির্বাচনে এটা বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন? পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য? নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয়, আজকে এসি বলেছেন সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান। যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা ওখানে না পাবে তাহলে এটা নির্বাচন হলো। এবং এই নির্বাচনটি বহুত বিপদে পড়বে গভর্নমেন্ট, এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা। সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না, আমি বুঝতে পারি না। কারণ 2014 নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হয়েছিল। ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করতো, খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো। এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনূস সাহেব এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে ফেলাবেন। কিন্তু কেন করবেন ভাই? কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে? এটা তো আমি বলতে পারবো না। আওয়ামী লীগের নিষিদ্ধ আমি কই নাই, ওই ঝামেলা আমার ফেলান কেন? ওটা ইউনূস সাহেব বুঝবে, উনি কি কারণে করছেন, কি করছেন না করছেন উনি বুঝবে। এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তাই ওইটাই কিন্তু হবে না, ওটা কিন্তু ওটা হবে না। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে। এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে?
আগে দেখতাম হাসান মাহমুদ বলতো যে না ওরা ভুল করছে, ওরা টাকা খাইয়া করছে, বিএনপি তাদের টাকা দিচ্ছে, জামাত তাদের টাকা দিচ্ছে বলছে। এখন কে টাকা দিচ্ছে? এখন আওয়ামী লীগ টাকা দিচ্ছে। তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি বিরোধী দল থেকে মাল খায়? ভাই এইগুলো জানেন, শোনেন বিষয়টা হলো কি, ওই যে বলে না যে লাও সেই কদু, আসলে ওইটাই। মানে মুখে বলতেছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কেউ বলতে পারছে না। আপনি এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব। ইজ ইট ডেমোক্রেসি? এখন জনগণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি। তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান, যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে 16 বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন। আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন? সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনো জানা নাই। নির্বাচনকে গ্রহণযোগ্য সকলের সম্পৃক্ততা চাচ্ছে নির্বাচন কমিশন। একই সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে পরিস্থিতি আমরা দেখছি তাতে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোই সেখানে বিপদ ডেকে আনবে কিনা সেই প্রশ্নকে সামনে রেখে মুস্তফা ফিরোজ, আমরা আসলে যে মাসুদ কামাল যে কথাগুলি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটাররা কই যাবে, মানে তারা কাকে ভোট দিবে, যে সংকটটা আমরা দেখেছি আওয়ামী লীগের 18 নির্বাচন 24 নির্বাচনে, যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই কারণ তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। হ্যাঁ, এবং আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদেরও ভোট দিতে যায় নাই। ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয়? মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে এই নির্বাচনটা আসলে 3 মাসেই করা সম্ভব, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন তাতে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা যে কোনো সময় করার মতো পরিস্থিতি বাংলাদেশের তৈরি আছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখছি সাধারণ জনগণ হিসেবে, তাতে নির্বাচন এত বড় একটা জাতীয় নির্বাচন এত বছর পর করার জন্য আসলে আপনি মনে করেন যে সম্ভব? এটা আসলে এখনকার পরিস্থিতি সম্ভব? কেন সম্ভব হবে না? নির্বাচন তো মনে করেন এক মাস জুড়ে হবে না, তাই না? নির্বাচনের সময় যদি আমি মনে করি যে পুলিশ অপ্রতুল, আর্মি তো এখনই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে না? আচ্ছা, তো আর্মিকে আপনি ডেপ্লয় করবেন, আর্মি এই কাজ করতে পারবে না। আর্মি তো দেশের নানা রকম আপনার নানা রকম দুর্ঘটনা দুর্বিপাকে তো আসে মাঠে, আসে না? তো আমাদের জন্য এর চেয়ে বড় কি আছে, ঘটনার কি আছে? এই ঘটনা তো আসবে, মাঠে নামবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে। তাদের কাজ তো ভোটারকে ভোট দেওয়ানো না, তাদের কাজ হলো ভোট প্রদানের ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় সেটাকে আটকাবে। কেউ দুর্নীতি করলে, কেউ সমস্যা করলে, সন্ত্রাসী করলে সেটা আটকাবে। তো আমি তো কোনো প্রবলেম দেখি না। নির্বাচন হওয়া সম্ভব, 3 মাসে হওয়া সম্ভব। আমি তো শুরু থেকেই বলতেছি নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবর থেকে, সেখান থেকে আপনি দিলেন ডিসেম্বরে, বিএনপি নিল ডিসেম্বরে, ঠিক আছে, ডিসেম্বরে মানা যায়। ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না, ফেব্রুয়ারির সময়টা খুব সুইটেবল টাইম না, কারণ ফেব্রুয়ারির কদিন পরেই হবে আপনার রোজা, এবং বাংলাদেশের রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাচাল বাজেই, সবসময় বাজে। নতুন গভর্নমেন্ট দায়িত্ব নিয়েই ওই ক্যাচালের মধ্যে পড়বে। এটাও একটা ইন্টেনশনালি হইতে পারে যে নতুন যারা গভর্নমেন্ট আসবে তাদেরকে এরা বুঝাইলো তুই ক্ষমতায় যেতে চাস, দেখ কেমন লাগে, এটা বুঝাই দিল আর কি। এটা হইতে পারে, কিন্তু বিএনপির উচিত ছিল কোনো অবস্থাতে ডিসেম্বর থেকে একদিনও পরে না যাওয়া। বিএনপি কি কারণে গেছে জানি না, বিএনপি মনে করছে যে কোনো মতো এখানে চেয়ারে বসলে যে আনন্দ আর আনন্দ, ওই আনন্দের আশায় গেছে আর কি। যা কিছু করে সব মানে খালি ইলেকশনটা আমাদের দাও, ফেব্রুয়ারিতে দাও, ভালো হচ্ছে না এটা। কিন্তু এটা আরও আগে হওয়া হচ্ছিল। কিন্তু যে সবাই মিলে যে নির্বাচনের কথা বলছে, আগের কথা বলছেন, কিন্তু ফেব্রুয়ারিতেও আপনারা বলছেন দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রেও অন্য রাজনৈতিক দলগুলো, এনসিপিকে আমরা তুলনামূলকভাবে এক পাশে আমরা এখন দেখতে পাচ্ছি, তারা এখন মূল ক্রীড়নকের ভূমিকায় দেখতে পাচ্ছি না। এনসিপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, এনসিপি কিন্তু বারবার বলছিল যে তারা কোনোভাবেই এই সংস্কার ছাড়া, বিচার ছাড়া সেই নির্বাচন তারা চায় না, কিন্তু তাদের আমরা খুবই যে কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছি তাও না। আপনার কি মনে হয় যে এনসিপি আসলে পুরো এই ঘটনার থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে বা গুটিয়ে নেওয়ার অবস্থা? গুটিয়ে নিচ্ছে না, এনসিপি জানেন কি, এনসিপি তব্দ হয়ে গেছে আর কি। তব্দ হয়ে যাওয়া মানে তারা বোঝার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূস আমাদেরকে এই রাজনীতিতে আনলো, সে কি আমাদেরকে ত্যাগ করলো, সে কি পোল্ট্রি মারলো, সে এটা কি করতেছে। তাদের কাছে আশা ছিল যে যতদিন সম্ভব আপনি থাকেন। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, এনসিপি এবং জামাতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। এরা হয়েছে কি, এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই। যে যত কথা বলো 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতা আসতে পারবে না।
বাংলাদেশের মানুষ এখন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই, মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থা আসে নাই। তাহলে এরা কি করবে? এরা এখন যে অবস্থা আছে, এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় নিচ্ছে, আমার তো নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধ অপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না। ওই কারণে ক্ষমতার স্বাদ দিচ্ছে। এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই স্বাদ নিতে পারবে না। তো যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি? থাকবে না তো, দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারে পাবেন না খুঁজার। এটা রিয়েলিটি। এদের ধরে ধরে আনছে, এই যে এখানে আনছে, এখানে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, এগুলো একটাও থাকবে না। এনসিপি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এই জন্য অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, যে ওটা কেউ যাতে না দেখে। ভাই এগুলো আমরা বুঝি না নাকি? সবই তো উন্নয়নের জন্য। তো এগুলো যখন থাকবে না, তো যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে, নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন। সেই ক্ষমতার স্বাদ শুধু জামাত পাচ্ছে নাকি এনসিপি? আসলে জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে। স্বাদ এখন জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে, 3 দলই পাচ্ছে। আবার মাঠ পর্যায়ে চাঁদাবাজি বিএনপি করতেছে, মিনিমাম 90% চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে। কিন্তু প্রশাসনে জামাত এগিয়ে আছে, প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান। আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে, মানে এই তদবির করেন, ওই তদবির করেন, আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি। ঠিক আছে, যখনই বিএনপি ক্ষমতা আসবে, জামাতের কেউ থাকবে নাকি? এনসিপির কেউ তখন যে সচিবালয়ে যে ধমক দিতে পারবে না। তো এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে, যে আমার একটা দল আছে, তার একটা আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছে। এখন ইউনূস ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ওর তো রীতিমতো অধিক সঙ্গে পাথর হয়ে গেছে। এটা কি হলো? কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম। সেটা হচ্ছে 5 শীর্ষ নেতা তাদের যেদিন জুলাই ঘোষণাপত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি, যার জন্য তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তারা কক্সবাজার বেড়াতে চলে গিয়েছেন তাদের তথ্য মতে। এনসিপির এই অবস্থান, এবং মুস্তাফা ফিরোজ যেটা বলছেন যে এনসিপি তো আসলে সরকার যেহেতু এনসিপিকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে, কাজেই এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। কিন্তু গতকালে তাদের এই ঘটনা, জুলাই ঘোষণা অনুষ্ঠানে না যাওয়া, এই সমস্ত কিছুতে তাদের যে নিশ্চুপ একটা প্রতিক্রিয়া, তাকে কি আসলে বোঝা যায় যে আসলে সরকারের প্রশ্রয় তারা পাচ্ছে? মুস্তাফা ফিরোজের এই উত্তরটা আপনাকে জানতে চাই। কিন্তু সবসময় এনসিপিকে বলা হতো জামাত ঘেঁষা দল, কারণ এনসিপির যখন কোনো আন্দোলনে কেউ আসতো না, তখন বলা হতো জামাত এবং ছাত্র শিবির থেকে তাদের ওখানে লোক পাঠানো হয়েছে, এবং সেটার প্রমাণও পাওয়া গেছে। এবং বলা হয়েছে যে তাদের মধ্যে একটা সখ্যতার জায়গা আছে। আসলে এনসিপির সখ্যতা কাদের সাথে? আসলে তারা কি এরকম কোনো জোট বাঁধতে পারবে কোনো দলের সাথে? আমি কিন্তু মনে করি না যে তারা জামাত ঘেঁষা দল। জামাত বিভিন্ন জায়গায় তাদের লোকবল, মানে শিবিরের লোকবল এনসিপি মিটিংয়ে গেছে, এটা আমি সন্দেহ করি। এবং এটা করার কারণও আছে, ওটা ছিল জামাতের রাজনীতি, পার্ট অফ দেয়ার পলিটিক্স। এনসিপিকে বড় করে দেখানোর জন্য না, তাদের পলিটিক্যালি এটা তারা একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে ওদেরকে বড় করে দেখাবো আমরা এখন। আবার যখন প্রয়োজন হয় নাই তখন আবার যায় নাই, যেমন এই শহীদ মিনারে যায় নাই তারা। এটা তাদের পলিটিক্স, কিন্তু মানে ওদেরকে ভালোবেসে গেছে তা না, কিন্তু তারা একটা বিকল্প কিছু তৈরি করার চেষ্টা করছে। তাদের পলিটিক্সটা কি? তারা চাচ্ছে যে বিএনপির প্যারালাল তাদেরকে দাঁড় করাতে চাচ্ছে, এবং এটা করাতে যে দেখবেন আপনার ওই সময়ে এনসিপি, কিন্তু এনসিপির মধ্যে যে কথা দিউ ভাই বললেন যে খুব ইন্টারেস্টিং, ওদের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার আছে, বয়স তো কম। মানুষ তো ভাই খালি বই পড়ে শিখে না, মানুষ কিন্তু ঠেকে শিখে, অভিজ্ঞতা করে শিখে। যেমন এইবার তারা গেল ইয়েতে কক্সবাজারে, আগামীতে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে যাবে না, ঠেকে শিখছে। তো ঠেকে শিখে ওরা অনেক কিছু শিখুক। আমি তো এই পার্টির ভালো চাই, এই পার্টির আগামীতে শক্ত হোক। ওরা কিন্তু শুরুতেই যে ঝামেলাটা করছে, ওদেরকে ঝামেলায় ফেলাই দিতে আসলে ইউনূস সাহেব নিজে। মানে এনসিপির যে আপনি খুঁজেন, এনসিপিতে একবার হয়েছে কি, আমি যে কথা বলতেছিলাম যে ওরা করছে কি, সবাইকে অ্যাটাক করছে, সবাইকে অ্যাটাক করে মনে করছে আমার সঙ্গে ইউনূস সাহেব আছে, আমার তো আর কাউকে লাগবে না। এখন সবাইকে অ্যাটাক করে আসলে ইউনূস সাহেব তো কারোর ধরো না, ইউনূস সাহেব ওনার জন্য। ইউনূস সাহেব বেসিক্যালি এনসিপির সবচেয়ে বড় ক্ষতিটা করছে ইউনূস সাহেব নিজে। কীভাবে করছে আমি বলি আপনাকে, এই যে ওরা যেখানেই যায় সেখানেই এই যে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, প্রশাসন দিয়ে,
পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, এটা দিয়ে কিন্তু মানুষের কাছে প্রমাণ করে দিছে যে অন্য 5টা রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির একটা ডিফারেন্সটা কি। এই ডিফারেন্সটা মানুষ ভালোভাবে নেয় নাই, একদম ভালোভাবে নেয়। এনসিপির কেউ যদি কোনো রকম চাঁদাবাজি করতো অথবা বলতো তোমাকে ধরাই দেবো, করছে তো চাঁদাবাজি তো অবাধে হয়েছে, এটা উনি হতে দিয়েছেন। এনসিপির সচিবালয়ে গেছে, এনসিপি না ঠিক ইয়াংরা গেছে, স্টুডেন্টরা গেছে, সচিবালয়ে গেছে, যাওয়ার পরে তদবির করছি, ওই তদবির করতে দেওয়া হয়েছে। যখন আপনি করতে দিবেন, ডিসি নিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা ছিল, এটা সবাই জানে, করতে দেওয়া হয়েছে। তা আপনি যখন করতে দিয়েছেন আপনি, এতে কিন্তু সুনাম বাড়ে নাই, বরং এনসিপির প্রতি একটা প্রশ্রয় আছে সরকারের, সেটাই বলা হচ্ছে, এবং সরকার একটু নিরপেক্ষতার জায়গাটা সেখানে হুমকি পড়েছে।